খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উঁকি দিয়েছিলাম। সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা ঘরে বন্দি আমি, আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। মেঘলা আমাদের বাসাতেই থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনল না, উল্টে আব্বু স্টিলের স্কেল দিয়ে মারলো আমাকে। আম্মুও কিছু বলল না, তবে ওনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত পা বেঁধে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগছে। মেয়েটার সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যে বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগ নিই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মুই বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতন আর ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকিয়েছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করেছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত কান্না বের হয়ে এনেছে। বারবার বলেও কাজ হয়নি। আমি মাদকাসক্ত, করতেও পারি, আর মেঘলা ভুল বলবে না এটাই তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টায় আমার পরিবারের সাপোর্ট দরকার সেই সময়েই তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত। ওপরে একটু ফুটো আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন, কেউ একবারও দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্ত একটা মানুষ। যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো এইভাবে কয়েকটা দিন কেটেছে আমি জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। নিজের শরীরটাই আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলার আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। কিরে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথা শুনে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে? কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে রে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে নাকি। মেঘলার কথা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আজ আমি এত অবহেলিত, সব ওই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল নিয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। এইভাবেই চলছে আমার দিন। একদিন রাতে খাবার খাইতে বসেছি, এমন সময় আব্বু এলো রুমে। রাফি, প্লিজ তুই আমাদের এবার মুক্তি কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত ঘরের শান্তিটুকুটা কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো, আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দেব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না। কিন্তু যাবই বা কোথায়? যেখানেই যাই, তবে আমি আমার জীবনের এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আম্মুর জন্য একটা চিঠি লিখলাম। বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত।
তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারটাকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পর আমার লাশও তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর কতই না জ্বালিয়েছি তোমাদের, তবে আম্মু, তোমার ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দেব যদি বেঁচে থাকি। মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এই বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আম্মুকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতন কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধা লাগছিল। হাতে একটা ঘড়ি ছিল নুসরাতের দেওয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নিই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাইছিলাম না। তাই আর কি না খেয়েই বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ, আর এদিকে ক্ষুধাও বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আর একটু হেঁটে রাস্তার পাশ থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয়ও হচ্ছে আমার। আশ্রয় হবে কি রাতের? রাত 1টার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানেই কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে? আর এখানেই বা ঘুমিয়েছিলে কেন? আন্টি, আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতন কিছু নেই। রাত অনেক হয়ে গেছিল আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে গিয়েছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তখনই পিছন থেকে একটা ডাক আসলো আবার। এই ছেলে, শোনো। জি আন্টি, বলুন। তোমায় দেখে তো অনেক দুর্বল দেখা যায়। রাতে খেয়েছো কিছু? না আন্টি, এখন কোনো একটা জায়গা থেকে পানি খেয়ে নেব। পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে, খেয়ে নেবে। আন্টি, রাতের আঁধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। এই, বেশি কথা না বলে চলো, খেয়ে নেবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় প্লেটের সব ভাত আমি খেয়ে নিলাম। আমি আন্টির দিকে তাকালাম। বসো, আমি আরও নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা, তুমি এখন কোথায় যাবে? আন্টি, জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবে? কেমন কাজ আন্টি? এই ধরো, আমাদের বাসার অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? হ্যাঁ, পারবো আন্টি। আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়া বেতনও দেব। ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করেই করব। মনে করার কি আছে? আজ এখানে ঠাঁই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে। ও নানু বাড়ি আছে, আগামীকাল আসবে। আর আঙ্কেল? তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? জি আন্টি, রাফি। লেখাপড়া করেছো কি? আন্টি, গত 2 বছর আগে ইন্টারে পাশ করতে পারিনি, আর তারপর লেখাপড়া করা হয়নি। তোমার পরিবার নেই? ওরা কিছু বলেনি? প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না। আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো। এখন বিশ্রাম নাও, ওইটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুঁড়ে মারলো, আর অচেনা কেউ বলা যায় না আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরের দিন বাগানটা ঘুরে দেখলাম একটা গোলাপ ফুল খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছিঁড়ে নিলাম। যেই ছিনলাম ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কি করে তোমার? আপনার ফুল মানে? মানে কি বোঝাচ্ছি? পাগল নাকি? হুট করে এসে বলে আমার ফুল, আবার বলে দেখাচ্ছি। কি এত বড় সাহস আমায় পাগল বলা? সরি, পাগল না, পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। বদ পোলা, পিডাইয়া মাথা ফাটামো বেশি কথা বললে। আপনাকে দেখে তো আপুলের মতন দেখা যায়,
কিন্তু ম্যাম, আপনার বিয়ে এমন লেবুর মতন কেন? কি বললি? আম্মু, এই তোর আবার কি হয়েছে? কখন আসলি? দেখো আম্মু, ও আমায় লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে। আবার আমায় বলে আমার বিএফ নাকি লেবুর মতন। তাই বলে কি কাটতে হয়? এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা। সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে। আর ফুলটা অনেক সুন্দর ছিল, তাই ছিঁড়ছিলাম। সরি ম্যাম, আর এমন ভুল হবে না। রাফি, ব্যাপার না। তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ, তাইও এমন রিয়্যাক্ট করেছে। ও একটু বেশিই জেদি। বুঝতে পারছি আন্টি। আম্মু, এই ছেলেটিকে? এটা রাফি। পরিচয় বলতেই শুধু ওর নামই জানি, এর বাহিরে আর কিছু নেই। ও এখন থেকে আমাদের বাসাতেই থাকবে আর আমাদের পাশে থাকবে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা। আমি ওকে ভুলতে পারিনি। ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি মানুষ কতটা বেইমান, কত স্বপ্ন, কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। ওর কি আমার কথা মনে পড়ে? হয়তো পড়ে না, কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবে খোঁজ করতো অবশ্যই। নিজেকে খুব একা লাগে আজকাল। ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দিই। বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে। এই সমাজে শরীর খুনের বিচার হয়, কিন্তু মানুষ বেঁচে থাকায় যে মন, সেটার হত্যার বিচার হয় না। তাই তো নুসরতের মতন হত্যাকারীরা এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়ায়। কিন্তু আমি যে এই লড়াইটা জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতন ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে আচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল। এমন সময় পিছন থেকে মেয়েলি কণ্ঠে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? পিছনের দিকে তাকিয়ে দেখি এটা সোহানা। আমি চোখে জল মুছে নিলাম। ম্যাম, কাঁদছি না, বিকেলের আকাশ দেখছি। এই শোনেন, আমি আপনার ছোট হই। আমাকে ম্যাম না, সোহানা বলে ডাকবেন। আর আপনি মিথ্যে বলবেন না আমার সাথে। জি, আমি নিচে যাই, আপনি থাকুন। কেন, আমি আসাতে খারাপ লাগছে নাকি? না, তেমন কিছু না। তাহলে দাঁড়িয়ে থাকুন সন্ধ্যা পর্যন্ত, আড্ডা দেব। আর সকালের জন্য আমি সরি। ম্যাম, সরির কি আছে? আপনার জায়গা থেকে আপনি রাইট। আবার ম্যাম, সাথে আপনি? সরি। বাদ দিন, আপনি এত চুপচাপ কেন? ভালো লাগে তাই। আপনার সম্পর্কে আম্মুর কাছ থেকে কিছু শুনেছি। তবে পুরনো সব ভুলে আগামী দিনে আপনি আমার সাথে কলেজে যাবেন। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর পড়ার ইচ্ছে নেই। এই ছেলে, এত কথা বলবো না। আমার উপর কথা বললে খুন করে ফেলবো। আমি চোখে পানি আর মুখে হাসি নিয়ে ছাদ থেকে চলে আসলাম। রাতে চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে। উফ, আর নিতে পারছি না। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এখন মাথা ঠান্ডা করার একটাই উপায়, সিগারেট, যা গত 2 বছর ধরে করে আসছি। ঘুম আসছে না, তাই রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। নুসরাতকে যতই ভুলতে চাই ততই মনে পড়ে যায়। আর আমার সাথে ঘটে যাওয়া অমানসিক মেঘলা আর মা বাবার ব্যবহারগুলো তিলে তিলে পুড়িয়ে খাচ্ছে আমায়। বড় হৃদয় বিদারক এই স্মৃতিগুলো। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের দেওয়া সেই ঘড়িটা। ছুঁড়ে মারতে চেয়েও পারলাম না। মুখ ফসকে বেরিয়ে এলো, নুসরাত, বেঈমান, তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা। এই বলে কাঁদতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলল, আপনি এত রাতে কাঁদছেন কেন? কই কাঁদছি? আমি অনেকক্ষণ থেকে আপনার পিছনে দাঁড়িয়ে আছি। আমি সব দেখছি। আপনার মধ্যে অনেক রহস্য, আমি জানতে চাই। প্লিজ আমায় বন্ধু ভেবে সব খুলে বলুন। প্লিজ ম্যাম, আমায় এই বাড়িতে থেকেও চলে যেতে বাধ্য করবেন না। আমি আমার অতীত বলতে পারবো না। ওকে, ঠিক আছে, কিন্তু নুসরাতকে? নুসরাতের কথা আপনি শুনলেন কখন? যখন আপনি বিড়বিড় করে বলছিলেন তখনই শুনেছি এই নামটা। আমি জানি না, প্লিজ। জানি শুধু দুমুঠো খেয়ে বাঁচার জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি। পরের দিন খাবার খাওয়ার সময় সোহানা বলল, আম্মু, রাফি আগামীকাল থেকে আমার সাথে কলেজে যাবে। সেটা রাফি ভালো করেই জানে। না মানে আন্টি, আমি বলছিলাম কি, তোমায় কিছু বলতে হবে না, চুপ থাকো। পরের দিন সকালে ঘুম ভাঙল সোহানার ডাকে। এই যে মিস্টার রাফি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আর একটু ঘুমিয়ে নি। তোমার বউ পেয়েছো নাকি আমাকে? একটু পর পর এসে ডেকে যাব।
তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সকালে নাস্তার পর সোহানা জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? না মানে আজ না গেলে হয় না? ওই ছেলে, বেশি কথা বললে গলা চেপে মারবো। জি আমি রেডি। ওই, আমি কি তোমার আন্টি লাগি যে জিজি করে শুরু করেছো? না মানে এমনি, আজ থেকে ঠিকঠাকভাবে কথা বলবে, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে ফেলবো। এই পোশাকে যাবে? তোমার এর থেকে বেটার পোশাক নেই? না মানে ম্যাম, আমার আর পোশাকই নেই। হাতের ঘড়িটা তো বেশ সুন্দর তোমার। জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তার স্মৃতি হয়ে থাকবে। তার মানে কার? কারণ না ম্যাম, চলুন। আবার ম্যাম? ঠিক আছে, বিকেলে শপিংয়ে যাব। তারপর দুজনে রিকশায় উঠে বসলাম। নুসরাতের পর এই প্রথম আমি অন্য কোনো মেয়ের সাথে রিকশায় বসলাম বা এত কাছে আসলাম। তাই আমি একটু চেপে বসতে চেষ্টা করলাম, যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁক থাকে। আমার অবস্থা দেখে সোহানা বলল, এই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝি খারাপ লাগছে? আসলে তা না। তা না হলে এদিকে আসো। আমার জড়সড় হয়ে বসা দেখে সোহানা নিজেই আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে সোহানাকে কিছু বকা দিলাম। এই মাইয়াটা এত জেদি। আমি কেন যে নুসরতে যাওয়ার পর থেকে মেয়েদের টলারেট করতে পারি না, দেখলেই রাগ হয়। কিন্তু যাদের জন্য আশ্রয় খুঁজে পেয়েছি তাদের তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ সোহানার সাথেই বসে রইলাম। সোহানা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব মিটমাট করে নিল। আমাকে আর সোহানাকে একসাথে দেখে সোহানার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে সোহানা? আমার কাজিন রাফি, আমাদের সাথে এখন থেকে পড়বে। যদিও উনি আমাদের সিনিয়র। রাফি, এই চারজন আমার বন্ধু, মোহনা, রিমি, সাথী আর এই হলো নিলয়। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তাহলে আমাদের সাথে আর একটা ফ্রেন্ড বাড়লো। ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে সোহানাও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ। যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব, ও বলেছিল, আমার হবু বর ডাক্তার, তোর মতন পাগল না। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় সোহানার সাথে। আমি পড়ার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কাঁদতাম। কখনো সোহানা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, বোকা, মানুষের জীবনে যদি খারাপ সময় না যেত তাহলে মানুষ ভালোর মর্ম বুঝতো না। দেখতে দেখতে কখন যে বছর চলে গেল বুঝতেই পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতন আমি। হ্যাঁ, এরা আমায় অবহেলা করে না। আমি আজও মাঝে মাঝে সিগারেট খাই নুসরাতের কথা মনে হলে, আর আমার এটা সোহানা নিজেই এনে দেয়। কারণ নয়তো আমি প্রচণ্ড কান্না করি। একদিন সোহানা বলল, রাফি, আমার মাথায় হাত রেখে কথা দে, আমি যা আজ বলবো তার ঠিক উত্তর দিবি তুই। তুই এমন করে বলছিস, মনে হয় আমি তোর কথা শুনিনি। না, আগে আমার মাথায় হাত রেখে বলতে হবে। ওকে বাবা, বল এবার কি জানতে চাস? তোর অতীত। সোহানার মুখে অতীত শব্দটা শুনে রাফির হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্ট্যাচু হয়ে গেলি কেন? তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস। প্লিজ সোহানা, এটা ভুলে যা। তুই বলবি না, তাই তো? বলার মতন আছেই বাকি। ছোটবেলা থেকে আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম। রাজপুত্রের মতন আবির্ভাব বলা যায়। স্কুলে ভালো ছাত্র হিসাবে সবাই খুব আদর করত। আর এভাবেই কেটে যায় আমার স্কুল লাইফ। গোল্ডেন A+ নিয়ে কলেজে ভর্তি হই। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ছিলাম কলেজের প্রথম দিন। সেই দিনে আমার চোখ আটকে যায় একটা মেয়ের ওপর। নীল 3 পিস পরা ছিল মেয়েটা। তার সৌন্দর্য যেন নীল কালারটা আর এক ধাপ বাড়িয়ে দিয়েছিল। কেটে যায় প্রথম দিন এইভাবেই। পরের দিন মেয়েটাকে আমাদের ক্লাসে দেখি। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও বারবার ওর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এর মধ্যে একবার দুজনের চোখাচোখিও হয়ে গেল। তারপর আমি লজ্জায় নিচের দিকে চোখ নামিয়ে নিলাম। তারপর থেকে এইভাবেই চলতো। আমি শুধু ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। যখন ও আমার দিকে তাকাতো আমি চোখ নিচু করে নিতাম। রোজকার রুটিন বাঁধা ছিল এইসব। একদিন আমার এই রুটিনে জল ঢেলে দিল মেয়েটা। আমি ওর দিকে তাকাতেই ও রেগে গেল। এই ছেলে, তুমি কি আমায় চেনো? আপনি আমাদের ক্লাসের। চুপ, আর আমার দিকে তাকাবেন না। 1 মাস ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়েই থাকেন। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। সেদিন থেকে আমি ওকে দেখলেই মাথা নিচু করে নিতাম। ও, এর মাঝে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল।
তেমন পড়তো না, ওর অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিতাম, সেই সুবাদে সে আমার ভালো বন্ধু ছিল। ওর নাম ছিল রাশেদ। খুব দুষ্টু ছিল, অনেক প্রেম করত। আমি যখন মেয়েটাকে দেখতাম ওই দিনের পর থেকে তখনই মাথা নিচু করে নিতাম অথবা পথ চেঞ্জ করে নিতাম। একদিন আমি আর রাশেদ বসে আছি, তখন ওই মেয়েটা আসলো। রাশেদ ভাই, আপনার বন্ধু হাবলাটাকে আপনি কিছু শেখাতে পারেন না কেন? তোমার মনে কি ওর জন্য ঘন্টা বাজছে নাকি? আমার না, তোমার বন্ধুর বাজে, কিন্তু ভয়ে বেচারা বলার সাহসটুকুও পায় না। কি রে দোস্ত, তলে তলে এত কিছু আর আমিই জানি না? আরে তেমন কিছু না। এই ছেলে, আমার নাম জানো? না, জানা হয়নি। নাম জানো না, আবার প্রেম করতে চাও? আমি নুসরাত। পরের দিন ক্লাসে যেতেই নুসরাত এগিয়ে এলো। রাফি, তুমি কি আমায় ভালোবাসো? আমি কিছু না বলে চুপচাপ রইলাম। তোমার মতন হাবার আর প্রেম করা লাগবে না, এই বলে নুসরাত চলে যেতে লাগলেই আমি নুসরাতের হাত ধরে বলি, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সেই থেকে শুরু আমাদের প্রেম। দুজন দুজনের জন্য নেশাক্ত হয়ে উঠলাম। একদিন ক্লাস ফাঁকি দিয়ে দুজনে মেলায় ঘুরতে গেলাম। আমি নুসরাতকে 2 ডজন নীল চুড়ি কিনে দিলাম, আর নুসরাত আমায় একটা ঘড়ি গিফট করলো। নুসরাত ঘড়িটা পরিয়ে দিল আমার হাতে। রাফি, আমি যদি মরে যাই তারপরও যেন আমার এই ঘড়িটা তোমার থেকে না হারাই। এটা আমার ভালোবাসার চিহ্ন। এটা তোমার হাতে থাকলে মনে করবে আমি তোমার সাথেই আছি। সেদিন আমি কিছু না বলে নুসরাতকে জড়িয়ে ধরে কাঁদি। নুসরাত আমার চোখের পানি মুছে দিয়ে নিজেও কেঁদে ফেলে। এই পাগল, কাঁদছিস কেন? মনে রাখবি, আমার হৃৎপিণ্ড যতদিন চলবে ততদিন আমি তোর। দ্বিতীয় বর্ষে টেস্ট এক্সামের প্রথম দিন আগে নুসরাত আমায় ডাকলো। রাফি, একটা কথা বলবো, তোমায় রাখবে? আমি কি কখনো তোমার কথা ফেলেছি? আগে আমার মাথায় হাত রেখে বলো, আমার এই কথাটা রাখবেই? বলো, শুনবো। তুমি আমায় ভুলে যাও। নুসরাতের কথা শুনে আমি ওর মাথা থেকে হাত সরিয়ে নিলাম। প্লিজ নুসরাত, এমন কিছু বলো না। তুমি চাইলে আমায় খুন করতে পারো, কিন্তু আমায় ছেড়ে যেও না। রাফি, আমি আমার কথা বলে দিয়েছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি চাই না তুমি আর আমার সাথে যোগাযোগ করো। এই বলে নুসরাত চলে যায়, আর আমি জ্ঞানহীন পাগলের মতন ঘাসের মাঝে বোবার মতন বসে পড়ি। আমার মুখ থেকে কিছুই বের হচ্ছে না, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাসায় ফিরলাম, আর পড়ার দিকে মন বসছে না। তাই আম্মুর থেকে 1000 টাকা চেয়ে নিলাম, আর আমি পুরো টাকায় সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত ছাদে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়েছি, আর পাগলের মতন হেসেছি, আবার কেঁদেছি। হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি 10 মার্কসের ওপর আনসার করতে পারিনি। নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি 3 দিন পর ওর বাসার সামনে যাই। ওর বাসার সামনে যেতে ও আরও রেগে যায়। রাফি, তুমি চলে যাও প্লিজ। 3 দিন পর আমার বিয়ে, আমার জীবনটা নষ্ট করো না। আমি হাসতে হাসতে বললাম, আর আমার জীবনের যে গতিরোধ থামিয়ে দিয়েছো, কি অধিকার আছে তোমার আমার জীবনটাকে নষ্ট করার? প্লিজ নুসরাত, আমায় ছেড়ে যেও না তুমি। রাফি, আমি আমার ডিসিশন আগেই জানিয়ে দিয়েছি। নুসরাত এই বলে চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম নুসরাত যদি একবার ফিরে আসে সেই আশায়। একটু পর তুমুল বৃষ্টি শুরু হয়। আমি এক পাও নড়িনি নুসরাত ফিরে আসবে সেই আশায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলে আমি বাসায় চলে আসি। সেদিন রাতে খুব জ্বর হয়। আমার জ্ঞান ফেরার পর আম্মু বলছিল আমি নাকি 2 দিন অজ্ঞান ছিলাম। এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা। নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল, আমি যদি আর নুসরাতকে ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে। আম্মু আমাকে অনেক বোঝালো নুসরাতকে ভুলে যেতে, কিন্তু আমি কিছুতেই নুসরাতকে ভুলতে পারি না। আগামীকাল নুসরাতের বিয়ে, আমি তাই আবার নুসরাতের বাড়ি গেলাম। নুসরাত অপমান করলো, যা ইচ্ছে তাই বলল, আর বলল আমার হবু বর ডাক্তার, তুই পাগল, তোর হাত ধরে আমি বেরিয়ে যাব কোন দুঃখে। খুব আঘাত লাগছিল ওর কথায়, তাই ওর গলা চেপে ধরলাম, বললাম ফিরিয়ে দে আমার সব দিনগুলো, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে। জ্ঞান ফিরতে দেখি আমার পাশে পুলিশ দাঁড়ানো। আমি বললাম, আপনারা? পুলিশ লোকটি হেসে বলল, তোমার জ্ঞান ফেরারই অপেক্ষা করছিলাম। তারপর আমায় জেলে নিয়ে যাওয়া হয়। আমি আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে,
হত্যার চেষ্টা, ধর্ষণ, সাথে চুরির অভিযোগ আছে আমার নামে। আর এর প্রধান সাক্ষী নুসরাত, যে নিজে এসে অভিযোগ করে গেছে। তারপর কিভাবে যেন আব্বু 1 সপ্তাহের মাঝে আমাকে জামিন করিয়ে নিল। তবে এই 1 সপ্তাহ জানোয়ারের মতন আমায় নির্যাতন করেছে পুলিশ। জেল থেকে বের করে আব্বু আমায় সেদিন চড় মেরে বলেছিল, একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি কিছু না বলে চুপ করেছিলাম। তারপর বাড়ি ফিরে আম্মু আমায় দেখে বলল, তোকে বারণ করেছিলাম না যেতে, এত ভালোবাসা দেখালি, কই তোর ভালোবাসার মানুষ? সেদিন নুসরাতের যত ছবি ছিল সব ছিঁড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যেখানে বাবা মাকে সম্মানের জায়গায় অসম্মানে ঠেলে দিয়েছি, এই মুখ আর দেখাবো না। সেদিন আমি 3 বার আত্মহত্যা করতে গিয়েও পারিনি। প্রতিবার নুসরাতের সেই হাসি মুখটা সামনে ভেসে আসতো। তারপরেও দিনগুলো কেটেছিল জেলের থেকেও খারাপ। মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো। আব্বু রাতে এসে কান্না করতো, আর কোনো দিন আমায় খুব মারতো। আম্মু অসুস্থ হয়ে পড়ে যায়, তাই মেঘলাকে, অর্থাৎ আমার খালাতো বোন, আমাদের বাড়িতে নিয়ে আসে। কলেজে তো যাওয়া বন্ধ। যেদিন নুসরাতের বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয়। তার উপর টেস্ট এক্সামে সব ফেল। সভাপতির সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল, অনেক বুঝিয়ে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আমি ফেল করে বসি। তখনও পর্যন্ত আমি নেশা গোপনে করতাম। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বু এত মেরেছিল বলতে পারবো না। তারপর দরজার বাইরে আমায় বের করে দেয়। সেদিন মধ্যরাতের দিকে আমার মাথায় নেশার ভূত চাপে। আমি কি করব বুঝতে পারিনি, তাই আমি দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি। আর সেদিন নেশায় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকি। এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে, আর সেদিনই শুরু হয় বাবা মায়ের অত্যাচার। যদি খুন করলে জেল না হতো, তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো, অন্তত নিজেদের সম্মানের জন্য হলেও। এত অত্যাচারের মধ্যে ছিলে কিভাবে তুমি? জানি না, তখনকার দিনগুলো নেশায় কাটতো, তাই বলতে পারিনি। আর তারপর একদিন আমি বাহির থেকে এসে দেখি নুসরাতের দেওয়া আমার ঘড়িটা নেই। আমি পাগলের মতন খুঁজতে থাকি, ও শেষ স্মৃতিটা আমি হারাতে চাইনি। আমি মেঘলাকে জিজ্ঞেস করলাম, মেঘলা, আমার ঘড়িটা দেখেছিস? ও হাসতে হাসতে বলল, আমি ঘড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে। আর কিছু বলার আগে ঠাস ঠাস করে ওর গালে প্রচণ্ড জোরে 2টো থাপ্পড় বসিয়ে দিই। ও আমার ঘড়ি আমার ওপর ছুঁড়ে মেরে চলে যায়। তখনই নিজে অনুতপ্ত হই। এরপর ওর কাছে ক্ষমা চাই, কিন্তু ও আর আমার সাথে কোনোভাবেই তেমন কথা বলেনি। যখন এই কথা বলতে গিয়েছে তখনই নেশাখোর বলে বা বিভিন্নভাবে আমায় অপমান করত। মাঝে মাঝে কোনো দোষ ছাড়াই ও আম্মু আব্বুর কাছে বিচার দিত। শেষবার যখন বলল ও ড্রেস চেঞ্জ করার সময় আমি উঁকি দিয়েছি, আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে, মেঘলা আমার অবস্থা দেখে হাসছিল। তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না। তারপর বাড়ি ছেড়ে চলে আসি, আর তোমার আম্মু হয় আমার আশ্রয় স্থান। সোহানা অতীত শোনার পর আর কিছু না বলে আমায় জাপটে ধরে। রাফি, তোমার জীবনে এত ঝড় বয়ে গেছে তা কখনো আমি ভাবতে পারিনি। বাদ দাও তো এসব। রাফির সামনে আমাদের ফাইনাল এক্সাম। লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে, তারপর প্রধান লক্ষ্য মেডিকেল কলেজে অ্যাডমিশন। আমি চাই তুমি ওই সব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একটা মানুষ, আর তুমিও পারো কিছু করতে। দেখতে দেখতে ইন্টারের ফাইনাল এক্সাম চলে আসলো। সোহানা আগের থেকে অনেক বেশি মেশে বলা যায়। আমার প্রতিটা কাজ ওর পছন্দ মতন করায়। এতে আন্টি তেমন কিছু বলে না। এক্সামগুলো খুব ভালোই গিয়েছে। এক্সামের পর আমি সোহানা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। সবাই আমাদের সম্পর্কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু। সোহানাকে পেয়ে আমি নুসরাতকে ভুলেই গিয়েছি বলা যায়। আমার বদলে যাওয়াটা একটা রূপকথার গল্পের মতন হয়তো, কিন্তু নিয়তি তো আমি ঠেকাতে পারবো না। একদিন সোহানা আর আমি ফান করতেছি, হঠাৎ সোহানা বসে পড়ে, তারপর ও জ্ঞান হারায়। আমি আর আন্টি ওকে নিয়ে হসপিটাল গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, সোহানার কি হয়েছে বলুন। আপনি পেশেন্টের কি হন? আমি ওর ফ্রেন্ড, আর উনি ওর মা। দেখুন, খুব একটা সুখবর নেই, তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে বলে মনে হয় না, কারণ ওর ব্লাড ক্যান্সার। ডাক্তারের কথা শুনে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল।
তারপর ডাক্তার আন্টিকে একটা কেবিনে ভর্তি করে নিল। একটু পর ডাক্তার আমাকে ডাকলো, তোমার আন্টির জন্য ও পজিটিভ রক্ত দরকার। আমার তো বি পজিটিভ। তাহলে এখন কি করব ডাক্তার? তুমি দেখো কোথাও থেকে ম্যানেজ করতে পারো কিনা। আমিও ট্রাই করছি। আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। যারা আমায় জীবন দিল, বিপদের দিনে আমি তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। মাথাটা ব্যথা হওয়া শুরু করেছে। ঠিক এমন সময় কারোর কণ্ঠে থেমে গেলাম, রাফি, তুই এখানে? পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ ও মেঘলা ছিল। আগের থেকে কেমন জানি দেখতে পাল্টে হয়ে গেছে মেঘলা। আমি ওর সামনে দাঁড়াতে চাইছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরল। রাফি, তুই কই ছিলি? অনেক কিছু বদলে গিয়েছে এত বছরে, তোকে অনেক কিছু বলার আছে। আমি রাগ নিয়ে আমার হাত ছাড়িয়ে ঝাঁকি দিলাম। কোন সাহসে একজন নেশাখোরের মতন হাত ধরেছিস? এক ঝটকায় হাতটা মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম, আর মেঘলার সামনে থেকে চলে আসলাম। ডাক্তার আমায় দেখে বলল, ব্লাড ম্যানেজ হয়ে গেছে, রাতে আন্টির জ্ঞান ফিরল। আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি, চিন্তা করবেন না, ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের কাছে এমনভাবে সোহানাকে নিয়ে যাবে না। আন্টি আমায় ধরে চিৎকার করতে লাগলো। সোহানার এখনো জ্ঞান ফেরেনি। আন্টি পাগলামো করছিল। সোহানার এই অবস্থায় আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আন্টির সামনে প্রকাশও করতে পারছি না, এতে আন্টি আরও ভেঙে পড়বে। আমি ডাক্তারকে অনেক বলে সোহানার কেবিনে ঢুকলাম, ওর হাতটা ধরলাম। আমাকে বাঁচতে শিখিয়ে নিজেই চলে যাচ্ছিস? এত স্বার্থপর তো তুই ছিলি না। চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল, সোহানাকে ছাড়া রাফির লাইফটা এগোনো অনেকটা অসম্ভব। 3 দিন পর সোহানাকে নিয়ে বাড়ি ফিরলাম। সোহানাকে দেখে আন্টি কাঁদে, আমি নীরবে কাঁদি। সোহানা আমাদের অবস্থা কিছুটা বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছু হয়েছে। রাফি, তুই আর আম্মু কি আমার থেকে কিছু লোকানোর চেষ্টা করছিস? ওই, তোর আমাকে সন্দেহ হলো? রাফি, তা না, কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। সোহানার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম সোহানাকে। আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনেই আমার জীবন শেষ হবে। এই পাগল, কাঁদছিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। আচ্ছা বল, আর কয়েকদিন পর তো রেজাল্ট দিবে, তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি? তুই যেখানে নিস। দূর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলো ভাসে। তুই মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, কথা দে। তোর কথা শুনিনি এমন কখনো হয়েছে? রাফি, আর একটা কথা, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ভুল বুঝবেই। আচ্ছা, তুই মুরব্বিদের মতন এত উপদেশ দিচ্ছি কেন? বলা তো যায় না কখন থাকি না থাকি। সোহানা, অবশেষে আসলো সেই দিন। আজকে ইন্টারের রেজাল্ট বের হবে। আমার থেকে বেশি সোহানার চিন্তা আমার রেজাল্ট নিয়ে। ও যে আমার সাথে এক্সাম দিয়েছে এটা মনে হয় ও ভুলেই গেছে। সকালবেলা হতেই সোহানার ডাক, রাফি, এই রাফি, ওঠ প্লিজ, অনেক ঘুম পাচ্ছে। আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এইভাবে? তখন মিস করবি। সোহানার কথা শুনে আমি শক্ত করে উঠে ওকে জড়িয়ে ধরলাম। তোকে কোথাও যেতে দেব না আমি। আরে পাগল, একটু আস্তে করে ধর, আমার তো জীবন বের হয়ে যাচ্ছে। আগে বল, আমায় ছেড়ে কোথাও যাবি না? আচ্ছা, যাব না। রাফি, জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি। আচ্ছা, আমার রেজাল্ট নিয়ে এত না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব। চুপ, তোকে ডাক্তার হতে হবে, আমি এটাই জানি। যদি আমি পাস না করি? কি বললি হনুমান? আচ্ছা বল, তুই আমায় নিয়ে তো ভাবিস কেন? কারণ আমি তোকে উদাহরণ হিসাবে দেখতে চাই, যে কেউ তোকে যেন বলে জীবনে শেষ বা অসম্ভব বলে কিছু নেই। তার প্রমাণ হচ্ছে রাফি। আমি আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম উঠে। এতটা মনের মধ্যে জায়গা করে 2 দিন পর হারিয়ে যাবে মেয়েটা, এটা ভাবলে নিজের নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসে আবার। আমার জীবনটা এমন করে সাজিয়ে দেওয়ার কি দরকার ছিল ওর, যখন নিজেই চলে যাবে? এর মধ্যে আন্টি এলেন। রাফি, কি হয়েছে? আমি চোখ থেকে পানিটা মুছে নিলাম। কিছু না আন্টি। আমি জানি তুমি সোহানার কথা ভাবছো, কিন্তু বাবা, কি বলো তো, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো?
শেষ সম্বল তো ছিল আমার এই মেয়েটাই। সৃষ্টিকর্তা তাকে নিয়েও চলে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা অনুভব করি আমি। আন্টি, এমনভাবে কাঁদবেন না। সোহানা আমাদের মাঝে যে কদিন আছে একদম বুঝতে দেওয়া যাবে না এটা ওর শেষ সময়। এই কটা দিন আমরা ওর অনেক খেয়াল রাখবো। দুপুর 12টা। সোহানা এসে বলল, রাফি দেখ তো ইন্টারনেটে রেজাল্ট বের হয়েছে কিনা। এক্ষুনি পাওয়া যাবে, তাড়াতাড়ি দেখ। আরে বাবা দেখবো তো, তুই এত পাগল হচ্ছিস কেন? আচ্ছা রাফি, তুই ডাক্তার হওয়ার পর প্রথম কার চিকিৎসা করবি? তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়েই চিন্তা থাকে? বিয়ের পর তোর জামাই তোরে 3 বেলার নিয়ম করে পিটানি দেবে। গাধারাম, এবার দয়া করে রেজাল্টগুলো দেখুন আর আমায় উদ্ধার করুন। আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? তোর কাছে সবকিছু কৈফিয়ত দিতে পারবো না। আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্ট দেখলাম, তবে আমারটা না, সোহানারটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, এখন ভয় করছে আমারটা দেখার সময়। এই রেজাল্টটার সাথে কত কিছু জড়িয়ে, বিশেষ করে সোহানা। ওর সম্মান আর খুশি দুটোই মিশে আছে এর সাথে। হ্যাঁ, আমার রেজাল্ট সোহানার কথা মতোই হলো। আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট দেখে সোহানা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর থেকে আমার শুরু হলো মেডিকেল কলেজে ভর্তির টার্গেট। দিন দিন সোহানার ওপর আমার মায়া বেড়ে যাচ্ছে। আমার পাশে থেকে বিনা স্বার্থে বন্ধুত্বের হাত বাড়িয়ে মেয়েটা কত দূরে পৌঁছে দিয়েছে আমায়। এই বন্ধুত্বটা চলে যাবে ভাবতেই পারি না। ও প্রতিটা দিন এমনভাবে আমার কেয়ার নেই, আমি ওর মাঝে হারিয়ে যাই। হ্যাঁ, আমি মেডিকেল কলেজে চান্সও পেয়ে যাই, যার পুরো কৃতিত্বই সোহানার, যে কিনা আমায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই আজ বাসায় যেতে ওর পছন্দের আইসক্রিম আর সাথে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সোহানা কান্না করছে। কিরে, কান্না করছিস কেন? তোকে কতগুলো ফোন দিয়েছি, ফোনগুলো রিসিভ করিসনি কেন? তাই বলে তুই কান্না করবি? আমার চিন্তা হয় না বুঝি? ও, আমার চিন্তায় তোর আবার কি আসে যায়? তাই তো, আমার তো কিছু যায় আসে না। যা, আর কখনো তোর কাছে আসবো না। জানিস আজ কত চিন্তা হচ্ছিল, সারাটা দিন না খেয়ে আছি, আর তুই একটি বারও আমার ফোন ধরলি না। কি বললি? তুই এখনো খাবার খাসনি? সোহানা ঠোঁট বাঁকা করে বলল, না। রাফির সাথে সাথে ধমক দিয়ে উঠল। থাপ্পড় দিয়ে দাঁত কটা ফেলে দিতে মন চাই। তুই আবার আমায় বকা দিচ্ছিস? যা, খাবোই না। তারপর আমি সোহানাকে খাইয়ে দিতে লাগলাম। আমাদের সম্পর্কটা যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুধু 2 রুমে ঘুমায় দুজন, বাকি সব কিছুই একসাথে। বলা যায় এক সুতোয় বাঁধা 2টি প্রাণ। খাওয়ার মাঝে সোহানা বলল, রাফি তোর ভর্তির কি হলো? রাফি মুখটা কালো করে ফেলল। সোহানা রাফির মুখ ওপরে তুলে বলে, তুই চান্স পাইনি বুঝি? আরে বোকা, সবাই কি ডাক্তার হবে এমন কোনো কথা আছে নাকি? মন খারাপ করিস না। ওই, এত বুঝিস কেন? আমি কি তোকে বলেছি যে আমি সুযোগ পাইনি? আমি তোর এতদিনের ধারণা করা স্বপ্ন, আশার বিশ্বাস ভাঙতে পারি? সোহানা কেঁদে দিয়ে রাফিকে জড়িয়ে ধরে। জানিস, ওপরওয়ালা তোর মাঝে আমার স্বপ্নগুলো পূরণ করে দেয়। আজ আমি অনেক খুশি রে। এই তোর জন্য আজ তোর ফেভারিট আইসক্রিম এনেছি। থ্যাঙ্কস, তোর বউ এতগুলো লাকি হবে। কেন যে নুসরত গেল? আমি রাগ দেখিয়ে উঠে গেলাম। সোহানা আমার পিছন থেকে চোখ ধরে ফেললো। মহারাজ বুঝি আমার সাথে কথা বলবে না? তুই এমন কেন? তোর ছোঁয়াতে সব রাগ চলে যায়। এইভাবেই চলছে দিন। আমি আর সোহানা আরো গভীরভাবে জড়িয়ে যাচ্ছি। ঠিক 6 মাস পর কলেজ থেকে বন্ধুদের সাথে বের হয়ে ঘুরতে বের হয়েছি। তখনই সামনে পড়ে যায় নুসরত। প্রায় 5 বছর পর প্রিয় মানুষটার দেখা মিলল। কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে বন্ধুরা বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? চল। তোরা যা, আমি আসছি। ওরা চলে যাওয়ার পর নুসরত আমার সামনে আসলো। চেহারার সৌন্দর্য আগের মতো নেই কিছুই, মুখটা একদম শুকিয়ে গেছে। আমার সামনে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো রাফি? তাচ্ছিল্যের একটা হাসি দিলাম ওর দিকে তাকিয়ে। কেন ভাবছেন কবে আবার জেল থেকে ছাড়া পেলাম? নাকি আবার কোনো ধর্ষণ বা অন্য কিছুর অভিযোগ তুলবেন নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে নুসরত আমার দিকে তাকালো। সে দিনের করা পাপে আমার কপালে জোটে একটা ধর্ষণ, যে কিনা রাতের ক্ষুধা আর আমার শরীরে মেটাতো, আর দিনে অন্য কারোর সাথে। ডাক্তার বর, আরো কত কি যেন বলেছিলে। আমি তো পাগল। হ্যাঁ, তখন যদি বুঝতাম পাগলটা আমার জন্য পাগল ছিল।
কি পেলাম বাবার কথায় তোমায় অবহেলা আর পুলিশ কেস করে? বিয়ের প্রায় 6 মাস ভালোই কাটছিল। তারপর আর আমার সৌন্দর্য তার কাছে ভালো লাগে না। সে বাসায় মেয়ে নিয়ে আসতো, আমার সামনে ওদের সাথে নোংরামি করতো, আর ওদের বলতো আমি কাজের মেয়ে। প্রায় ওর সাথে ঝগড়া করতাম, ও আমার গলা চেপে ধরতো। আমি তখন খুব করে মনে পড়তো তোমার সাথে কাটানো সময়গুলো, যেখানে আমায় এত দিন পেয়ে ও রূপের দিকে নয় মনের দিকে তাকাতে। তারপর রাতে দিনে কাঁদতাম। বাবাকে বললে বাবা বলে ছেলে মানুষ এমন করে। অন্য মেয়েদের যখন বাসায় এনে নোংরামি করতো আর বলতো আমি কাজের মেয়ে, তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হতো। তারপর আমি কয়েকবার আত্মহত্যা করতেও গিয়েছিলাম, কিন্তু সব সময় মনে হতো ওর মতন একটা জানোয়ারের জন্য কেন আমি আমার জীবনটা নষ্ট করব। তারপর ওর বাড়ি থেকে আমি চলে আসি। লজ্জায় বাড়িও যায়নি। আজ স্থান আমার পতিতালয়ে। আমি একটা হাসি দিয়ে বললাম, এই নাও 1000 টাকা, আমি কোনো রাতেই আসবো না। আর হ্যাঁ, তোমার মতন মেয়ের জীবনে এর থেকে ভালো কিছু হতে পারে না। রাফি প্লিজ আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না আমায়। ক্ষমা? এই বলে চলে আসলাম ওর সামনে থেকে। মনটা আজ কেন জানি অন্যরকম লাগছে। বাসায় ফিরে সোহানাকে বললাম আজকে পুরো ঘটনাটা। ওপরওয়ালা কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেয়, আবার কিছু ওপারে। কিছুদিন পর হঠাৎ সোহানার বুকে ব্যথা শুরু হয় প্রচণ্ডভাবে। তারপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর সোহানাকে নিয়ে ডাক্তার আইসিইউতে নিয়ে গেলেন। আন্টি আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি বললাম, আন্টি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এমন সময় পিছন থেকে কেউ ডাকলো, রাফি। পিছনে তাকিয়ে আমি অবাক, কারণ হুইল চেয়ারে বসে আছে আমার মা, আর সাথে আছে মেঘলা। ভিতরটা মোচড় দিয়ে উঠল আম্মুর এই অবস্থা দেখে। আগের থেকে কত রোগা হয়ে গেছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ার, হাঁটতেও পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আম্মু বলল, রাফি অনেকদিন দেখি না তোকে, একবার তাকাবি আমার দিকে? আমি তাকালাম না। কেন জানি নিজের ওপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য চোখের জল ফেলছি? আম্মু আবার ডাক দিল, রাফি অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস? আমাদের বুঝি আর কোনোদিন তোদের মুখও দেখাবি না? খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর কথায় আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি রাগে বললাম, কেন এসেছেন? আপনাদের রাফি সেদিনই মারা গিয়েছে, যেদিন আধার রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল আর আপনাদের মুক্ত করে চলে আসছিল। আমার কথা শুনে আম্মু বলল, মেঘলা চল আমরা চলে যাই, রাফি মনে হয় আর আমাদের সহ্য করতে পারছে না। এমন সময় আন্টি এসে বলল, রাফি সোহানার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আমি বললাম, আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ডাক্তার নিয়ে আসছি। আন্টি বলল, ওনারা কে রাফি? আমি চিনি না ওদের। এই বলে হাঁটতে লাগলাম। এমন সময় মেঘলা বলল, হুইল চেয়ারে বসা মহিলাটি রাফির মা। আন্টি বলল, রাফি তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আন্টি আমার কথা বলার প্রয়োজন নেই, সোহানার জীবনটা দরকার। এই বলে আমি চলে যাই। ডাক্তার নিয়ে এসে দেখি আন্টির সাথে আম্মু আর মেঘলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আন্টি ওনারা এখানে কেন? রাফি আগে ডাক্তার সোহানাকে দেখুক, পরে বাকিটা বলবো। তারপর আন্টি মেঘলা আম্মুকে নিয়ে বলল চলে যেতে আর আগামীকাল আসতে। ডাক্তার সোহানাকে দেখে বলল, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে আসছে না, আমাদের কিছু করার ক্ষমতা নেই এখন। আন্টি কান্না করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না, আন্টিকে সামলাবো নাকি সোহানার সাথে থাকবো? সোহানার সাথে জড়িয়ে আছে আমার আর আন্টির প্রাণ। আন্টিকে রাতে অনেক বললাম, আন্টি আপনার শরীর ভালো নেই, বাড়িতে চলে যান, আমি তো আছি। আন্টি কেঁদে কেঁদে বলে, রাফি যা দেখছো এটা একটা লাশ, আর আমার কলিজাটা তো এখন আইসিইউতে পড়ে আছে। আমি কি বলবো, এই কথার উত্তর আমার জানা নেই। একটু পর ডাক্তারকে অনেক অনুরোধ করে আমি সোহানার কেবিনে ঢুকলাম। মুখটা শুকিয়ে গেছে, দুষ্টুমি ভাবটা আর নেই মনে হচ্ছে। অনেক দিন খায় না। আমি ওর হাতটা ধরে বললাম, কিরে পাগলি, তুই আমায় ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি যে তোকে ছাড়া অন্ধ। তুই না বলতিস আমার স্বপ্নগুলো তুই তোর চোখে লালন করছিস, আজ চোখ বন্ধ করে কেন আছিস? ওই কথা বল আমার সাথে। একদিন কথা না বলে তো থাকতে পারতিস না তুই, আজ কথা বলছিস না কেন? প্লিজ একবার কথা বল না সোহানা।
আমায় এতটা ইগনোর করলো। সোহানা আর কথা বলল না। পরের দিন বসে আছি হসপিটালে পাগলের মতন। এমন সময় আম্মু আর মেঘলা এসে আমার সামনে দাঁড়ালো। আম্মু বলল, তোর আব্বুর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছে। অনেক খুঁজেছিল, তুই চলে আসার পর পাইনি তোকে। তারপর মেঘলা যখন বলছিল 1 বছরের আগে তোকে দেখেছিল এই হসপিটালে, কতদিন এসেছিল এখানে, এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, পাইনি তোকে। তাই তার মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দেয়। আম্মুর কথা শুনে বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল তাতে কি? জন্মদাতাকে আমি কখনোই ভুলিনি। একদিকে সোহানা, অন্যদিকে বাবার মৃত্যুর খবর। মায়ের প্যারালাইজড। কত কিছুই হয়ে গেল এই দিনগুলোতে, হারিয়ে গেল কত কিছু। বিকেলে বাবার চিঠিটা হাতে নিলাম। রাফি, জানি তোর কাছে আমি একটা ঘৃণিত বাবা। এটা আমিও জানি যে আমি কোনো আদর্শ বাবা না, কারণ আদর্শ বাবারা কখনোই সন্তানদের ঘৃণা করে না। কিন্তু জানিস, চারপাশের মানুষগুলো দিন দিন তোর নামে এত অভিযোগ করতো, আমি তখন রেগে ভাবতাম এমন সন্তান থাকার থেকে না থাকা ভালো। মনে আছে রাফি, তুই যখন কেজি স্কুলে পড়তিস, একদিন বৃষ্টির সময় তোকে কাঁধে করে নিয়ে বাড়ি ফিরছিলাম। সেদিন তুই বলেছিলি, বাবা আমিও একদিন তোমায় এইভাবে কাঁধে করে নিয়ে বাড়ি ফিরবো। সেদিন আমি খুশিতেই আত্মহারা হয়ে গেছিলাম। তুই চলে যাওয়ার পর তোর আম্মু আমার সাথে একদিনও ভালো করে কথা বলেনি। তোর ছবি বুকে নিয়ে তোর রুমেই ঘুমাতো। তোর ঘাটতিটা বুঝতে বুঝতে একটু বেশি সময় লেগে গিয়েছিল। তোকে শেষবারের মতন দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে যে সব থাকে না, সব শেষ। তুই তোর মা আর মেঘলার পারলে দায়িত্ব নিস। ইতি, তোর অযোগ্য বাবা। বাবার চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর আম্মুকে সোহানার ব্যাপারে আর আন্টির ব্যাপারে সবকিছু খুলে বললাম। সোহানার এখনো জ্ঞান ফেরেনি। আজ 2 দিন হয়ে গেছে। মেয়েটার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে। রাতে আন্টি বলল, রাফি, তোমার জন্য সোহানা আমার কাছে একটা চিঠি দিয়ে গেছিল, এই নাও। আমি চিঠিটা খুললাম। সোহানা কি লিখেছিল সেটা দেখার জন্য। এই গাধা, কাঁদছিস কেন? এটা তো আগে থেকেই জানতিস আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতে একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না, আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস, আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে। তুই সমাজে একদিন অনেক বড় হবি। মানুষগুলো বলবে ছেলে হলে রাফির মতন হও। আরও কত স্বপ্ন বুঝেছিলাম, কিন্তু দেখ না, বিধাতে যে এক কঠিন সত্য, কিছু কাজ অসমাপ্তই মানাই। আমার স্বপ্নগুলো প্লিজ অপূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনোদিন তোর সাথে গল্প করব না। আমার আম্মু ছাড়া আর কেউ ছিল না। প্লিজ তুই মায়ের মতন আগলে রাখিস। আর শেষ কথা, তুই তোর পরিবারের সাথে আবার সম্পর্কটা আগের মতন করে নিস। একদম কাঁদবি না গাধা। আমায় দেখ আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকি বউ আনিস যে তোর অনেকটা খেয়াল রাখবে। আমার সময় শেষ, আমি চলে যাই। রাফি কান্না করতে লাগলো। সোহানাকে ছাড়া কি করে থাকবে? সৃষ্টিকর্তা কেন তার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে? ডক্টর রাফি, আমি যতদূর জানি আপনি নতুন, কিন্তু আজ আপনি এমনভাবে কাজ করলেন, বোঝাই যাননি যে আপনি আজই জয়েন করেছেন। আমরা তো প্রায় এই পেশেন্টকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার, আমি কাজটা ভালোবাসা নিয়ে করি। আর সব থেকে বড় কথা, কোনো মানুষের 1% বাঁচার সম্ভাবনা থাকলে আমি তাকে 100% চেষ্টা করব ভালো করার জন্য। হ্যাঁ, রাফি আজ ডাক্তার হয়েছে, আর তার প্রথম অপারেশনেই সে সাকসেস হয়েছে। এর সবটাই সোহানার অবদান। ডাক্তার রাফি, আজ আমার বার্থডে, যদি আসতেন খুব খুশি হতাম। সরি, আজ পারবো না। কেন রাফি? আজ আমার সোহানার সাথে দেখা করব। ও জিএফ নাকি? না, প্লিজ এত কথা জিজ্ঞেস করবেন না। রাফি এখন সোহানার স্মৃতির সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেদিন সোহানাকে আর বাঁচাতে পারেনি রাফি। সোহানার সব স্বপ্নগুলো একে একে পূরণ করতে ব্যস্ত রাফি। সোহানার স্মৃতির সামনে দাঁড়িয়ে রাফি কেঁদে বলে, কতটা দিন আজ আমার সাথে তুই কথা বলছিস না। জানিস, আমি এখানে এসে তোর সাথে কথা বললে মানুষ আমায় পাগল বলে। তুই ছাড়া তোর মতন করে কেউ বোঝে না রে আমায়। এই বলে রাফি কাঁদতে লাগলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।